বুঝলেন, রবি ঠাকুর হারিয়ে যাওয়াতে লিখেছিলেন, শুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচ থেকে হারিয়ে গেছি আমি। প্রতিনিয়ত ইঁদুর দৌড়ে অনেকেই হারিয়ে যাচ্ছে, কিংবা অনেকে ফেরত আসবার চেষ্টা করছে, কিন্তু তাও খেই পাচ্ছে না। আর ঠিক সেই ছাত্রছাত্রীদের কথা আজ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। তারা ঠিক কোন পথে গেলে পরে তারা হারিয়ে যাবে না, উল্টোয় তাদের জীবন নতুন কৌশলে তারা আবারও ফিরিয়ে আনতে পারবে। আজ আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি রায়গঞ্জ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকারকে। দুর্লভবাবু, আপনাকে স্বাগত প্রাইম টিভি বাংলার বিশেষ অতিথি এই অনুষ্ঠানে। দেখুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকেই দেন, অনেক পরীক্ষার্থী একসঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার পরে পরবর্তী কেরিয়ার চুজের ক্ষেত্রে, বিশেষ করে বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, এই বিষয়গুলোর থেকে অনেকগুলো ডিফারেন্সিয়েট করতে শুরু করেন অনেকে। সেক্ষেত্রে কোন পথে যাওয়াটা সবচেয়ে বাঞ্ছনীয় হবে বলে আপনি মনে করেন? সকলকে নমস্কার, শুভ দোলযাত্রা নমস্কার। সত্যিই এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের পথে। সিবিএসই পরীক্ষা যেমন চলছে, তেমনি আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষাও প্রায় শেষের পথে। তো এখনই ভর্তির সমস্ত ব্যাপারগুলো আসবে, এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারাও তাদের পরীক্ষা শেষ করেছে, এবং এখন ভীষণই তাদের ক্রিটিক্যাল সময়, যে মাধ্যমিকের পরে তারা কি বিষয় নিয়ে পড়বে। এবং এই ব্যাপারটা এমন সেন্সিটিভ যে আমরা যারা শিক্ষা জগতের সাথে যুক্ত আছি তারা আমরা ভালো করে বুঝতে পারবো যে মাধ্যমিক পরীক্ষার পরে একটা ছাত্র বা ছাত্রীর সেই সাবজেক্টের প্রতি আগ্রহ, তার বাবা মা কতটা বুঝতে পারছে সেই ছেলেটিকে বা মেয়েটিকে, এবং তার গৃহশিক্ষক যারা আছেন তাদের কি ধারণা সেই ছাত্র বা ছাত্রীটির, এই তিনটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছাত্র বা ছাত্রী শুধুমাত্র তার দিদি বা ভাই বা রিলেটিভ বা বন্ধুরা হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিচ্ছে, আমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে, এমন যদি ধারণা রাখে তবে কিন্তু তারা ভুল করবে। কারণ তাদের নিজেদের সাবজেক্টের প্রতি আগ্রহ এবং তাদের কি ভালো লাগছে পড়তে, অনেকেরই অনেক জিনিস ভালো লাগে, বিজ্ঞানের বাইরেও অনেক জিনিস আছে যেখানে তারা তাদের ভালোবাসা খুঁজে পায়। তো সায়েন্স বাদ দিয়েও আর্টস, কমার্স এবং অন্যান্য আরও বিষয় রয়েছে, বিভিন্ন ভোকেশনাল কোর্সেসগুলো রয়েছে, যেখানে যার ভালো লাগা সেখানে সেটাকে খুঁজে নিতে হবে। আমাদের বিজ্ঞানে যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, রিসার্চ ডেভেলপমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, লজিক্যাল রিজনিং, এই সমস্ত ব্যাপারগুলো যে আছে, এর বাইরে কিন্তু আর্টস নিয়ে পড়লেও কিন্তু এই ধারণাগুলো, লজিক্যাল রিজনিং আমি যদি বলি, এই চিন্তাভাবনা কিন্তু একটি ছাত্র বা ছাত্রীর মধ্যে গ্রো করতে পারে। আর্টস, কমার্স এবং অন্যান্য ভোকেশনাল যে কোর্সেসগুলো আছে সেগুলোকেও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। আসলে নিজের ভালো লাগাটাকে বুঝতে হবে। এই বোঝার ব্যাপারটা অনেকে ঠিক করে করতে পারেন না বলে পরে গিয়ে কিন্তু তারা সমস্যায় পড়েন এবং হাবুডুবু খান। এবং যেটা আপনি বললেন, খুব খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো চাপিয়ে দেওয়া। সাধারণত আমরা বিভিন্ন পরিবারের ক্ষেত্রেই দেখতে পাই, অভিভাবকরা তাদের নিজস্ব চিন্তাধারার মধ্যে থেকে তাদের নিজস্ব ছেলে মেয়েদের ওপরই চাপিয়ে দিচ্ছে। হয়তো তিনি চান যে তার ছেলে বা মেয়ে ডাক্তার হবে, বাট তার হয়তো বায়োলজিটাই অতটা ভালো নেই, কিংবা হয়তো এরকমও হতে পারে যে ফিজিক্স কেমিস্ট্রিতে সে অতটা স্ট্রংই নয়। সেক্ষেত্রে অভিভাবকদেরকে আপনি ঠিক কী মেসেজ দিতে চাইবেন? দেখুন, ডাক্তারি তো ভারতবর্ষে প্রায় 786টা বেসরকারি এবং সরকারি কলেজে ডাক্তারি চলে, যেখানে 1,12,000-এর উপরে সিট আছে, যার মধ্যে 386খানাই হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ। কিন্তু সেখানে কিন্তু ফিয়ার্স এবং টাফ কম্পিটিশন হয় দেশ জুড়ে, যেখানে 16 লক্ষ থেকে 20 লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষায় বসে, এবং সেখানে বসার পরে তারা সেই পরীক্ষা ক্র্যাক করে, এবং একটা ভীষণই টাফ কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং একটি ছাত্র বা ছাত্রী তাকে ডাক্তার হতেই হবে, তার বাবা মা বলছে বা আশেপাশে সে অন্য ডাক্তারদের দেখে অনুপ্রাণিত হয়ে তাকেই হতে হবে, তেমন কোনো মানে নেই। এই আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে কিন্তু অনেক রকম ইনস্টিটিউট আছে, ভারতবর্ষে অনেক ধরনের কলেজ রয়েছে, ভারতবর্ষে প্রায় 1000খানা ইউনিভার্সিটি আছে, প্রায় 50,000 কলেজ রয়েছে, এবং বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্স পড়ানো হয়। সেই কোর্সগুলো সম্পর্কে জানতে হবে। অনেক সাবজেক্টেরই অনেক রকম ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। নিজেদের ক্যারিয়ারের কথা অন্য জায়গায় কিভাবে সেটাকে আরও ভালোভাবে কাজে লাগানো যায় সেই ব্যাপারেও ছাত্রছাত্রীদের ধারণা তৈরি করতে হবে। এজন্য কিন্তু বাবা মা এবং
গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অন্য কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে নয়, নিজের সাবজেক্টকে ভালোবাসো, নিজের সাবজেক্টকে বোঝো, নিজে যে সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা আসবে সেখানেও এনার্মাস প্লেন্টি অফ অপরচুনিটিস আছে, যেটা তোমাকে খুঁজে নিতে হবে এবং সেই সুযোগ তুমি পাবে। একেবারে আপনি যেটা বললেন ক্যারিয়ার অপরচুনিটি, এই জায়গাটিতেই কিন্তু অনেক জায়গায় কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। যেমন অনেকেই ভাবেন যে ডাক্তারি হোক কিংবা ইঞ্জিনিয়ারিং হোক, এইসবের বাইরে গিয়ে কিছু বিষয় যে রয়েছে, যেমন আমরা যখন পড়াশোনা করতাম সেই সময়তে আমাদের ফ্যামিলিতেও বলা হতো ডাক্তার ইঞ্জিনিয়ারিং একমাত্র পথ যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো। বাট আমরা দেখতে পাই এখন হসপিটাল ম্যানেজমেন্ট কিংবা হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেখানে সাধারণ ঘরের ছেলেমেয়েরাও কিন্তু যাচ্ছে, বিদেশে পাড়ি দিচ্ছে, অনেকেই ফরেন কান্ট্রিতেও পড়াশুনো করতে যাচ্ছেন। এই ক্যারিয়ার অপরচুনিটিগুলো কেন সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না বলে আপনি মনে করছেন? কেননা অনেক সাধারণ মানুষই আছে যারা কিনা এই বিষয়গুলো সম্বন্ধে অবগত নয়। তার প্রধান কারণ আমি মনে করি স্কুলিং। একটি বাচ্চা যে স্কুলে পড়ছে, সে স্কুলে তার শিক্ষক শিক্ষিকারা কিভাবে তাকে গাইড করছে এবং সুপারভিশন করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসে গিয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা শুধু তার একটি ছাত্র বা ছাত্রীকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারই হতে হবে, তাকে আইআইটিতেই যেতে হবে, এমনভাবে যদি ইন্সপায়ার না করে তাহলে সেটাই মঙ্গল হবে। কারণ তার দিকে যে চতুর্দিকে যে দিগন্ত রয়েছে বিভিন্ন, যেমন আমি বলবো এখন তো গ্রাফিক ডিজাইনিং, মাস কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদির উপরে বহু কোর্স এসে গেছে। সেগুলোর জন্যও তাদেরকে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতে হবে। ভারতবর্ষে আইআইটি মাত্র 23খানা আইআইটি আছে, 21খানা আইআইএম আছে। কটা ছেলে মেয়ে আইআইটি, আইআইএম এবং মেডিকেল কলেজের সুযোগ পাবে আপনারা বলুন? অত্যন্ত কম সংখ্যক ছেলে মেয়ে সুযোগ পাবে। আর যে সমস্ত ছেলেমেয়েরা বাকি যারা থাকবে, তারাও কিন্তু ব্রাইট ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, এবং তাদেরও কিন্তু ভবিষ্যৎ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এর জন্য আলাদাভাবে দায়িত্ব নিতেই হবে। এবং আমি বলবো যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা গৃহশিক্ষকের কাছে পড়ছো, গৃহশিক্ষকরাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং তারা যা বুদ্ধি দেবেন সেই বুদ্ধিটা নিজেদের মাথায় রাখবে এবং নিজে বোঝার চেষ্টা করবে তোমার কি ভালো লাগছে, তুমি কি ভালোবাসো। এবার আপনি যেটা বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, আমি বিষয়টিতে আসতাম, কিন্তু তার আগে আপনি ওটা বলে ফেললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। সেখানে একটা বিষয় এখনকার দিনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে, তা হলো ডেটা অ্যানালিটিক্স। অর্থাৎ যারা ডেটা অ্যানালিটিক্সের দিকে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং অত্যন্ত দরকারি একটি বিষয়। সেক্ষেত্রে যারা এই ডেটা অ্যানালিটিক্স সম্বন্ধে বোঝেন না, তারা সায়েন্সের নাও হতে পারেন, তারা কম্পিউটার সায়েন্সের নাও হতে পারেন, তাহলে তাদের ক্ষেত্রেও একটি স্টেপ থেকে যাচ্ছে যে তারা নতুন করে কোনো কোর্স নিতে পারেন। বিশেষ করে এখনকার দিনে ইউটিউব একটা অনেক বড় মাধ্যম যেখান থেকে অনেকেই কিন্তু পড়াশুনো করছেন। সেক্ষেত্রে কেরিয়ার কাউন্সিলিংয়ের সঙ্গে ইউটিউবকে আপনি ঠিক কীভাবে ট্যালি করবেন? অবশ্যই গুরুত্বপূর্ণ মাধ্যম ইউটিউব। এআই নিয়ে বলতে পারি এসিএম বলে একটা ইউনিভার্সিটি আছে, তারা এআই এর উপরে কোর্স করায় এবং ভ্যারাইটিস ব্যাকগ্রাউন্ডের ছাত্র হতে পারে। তার জন্য কোনো রকম সায়েন্সের বা কম্পিউটার না 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 সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলেরা করতে পারে। অনলাইন এবং অফলাইন দু রকমের কোর্সই করা যায়। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এবার তাদের বাজেটে কিন্তু একটা এআই এর উপরে একটা টাকা কিন্তু বরাদ্দ করেছে এবং ভারতের সবচেয়ে সেরা সেরা ইনস্টিটিউট এবং বেশ কিছু রিসার্চ সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ দে আর গোয়িং টু বি এস্টাবলিশড উইদিন ভেরি ফিউ ইয়ার্স অফ টাইম। এবং ছাত্রছাত্রীরা কিন্তু অনেক সুযোগ পাবে এআই এর উপরে। আগামী দিনে আগামী 5 বছরের মধ্যে 23 লক্ষ চাকরি হওয়ার সুযোগ রয়েছে। আমি আবার বলছি 23 লক্ষ চাকরি হওয়ার সুযোগ রয়েছে শুধু এআই এই ফিল্ডে। সুতরাং খোঁজ নিতে হবে, অনলাইনে ভালো করে খুঁজতে হবে যে কোন কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। আমি যেমন একটা ইনস্টিটিউটের নাম বললাম এসিএম ইউনিভার্সিটি, তোমরা সার্চ করতে পারো, সেখানে অ্যাপ্লাই করতে পারো, এআই এর উপরে কোর্স করতে পারো। তোমাকে যে ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড, কি ধরনের পোস্ট হতে পারে? শুনুন, এআই এর কাজ যেখানে ডিজিটাল দুনিয়া সেখানে এআই এর লোক লাগবে। ধরুন এই আপনাদের, আমি যদি মিডিয়ার কথাই বলি, মিডিয়াতে এমন কিছু জিনিস রয়েছে, ক্রিয়েটিভিটি আছে, আপনাদের গ্রাফিক্যাল ডিজাইন আছে, আপনাদের মেশিন ইত্যাদি কিভাবে চলবে, সমস্ত কিছুতেই কিন্তু এআই এর অ্যাপ্লিকেবিলিটি আছে। সুতরাং যে সমস্ত জায়গায় আপনি মেডিকেল থেকে শুরু করে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, রিসার্চ ডেভেলপমেন্ট, এডুকেশন, এগ্রিকালচার, এভরিওয়্যার এআই ইজ গোয়িং টু বি হাইলি ইমপ্লিমেন্টেড উইদিন ভেরি ফিউ ইয়ার্স অফ টাইম। এবং সেখানে কাজের বিরাট একটা স্কোপ আসতে চলেছে এবং আগামী কয়েক দশকের মধ্যেই দেখতে পারবেন। এবং ভারতবর্ষ আপনারা জানেন আইটি এবং ডিজিটাল দুনিয়ায় ভারতের যথেষ্ট নাম রয়েছে এবং ভারতের ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে চাকরি পাওয়ার তাদের প্রচুর সুযোগ রয়েছে।
একেবারে আমরা একসময় দেখতাম যখন আমাদের পরিবারের লোকেরা এবং তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীরা এই পথপ্রদর্শকের ভূমিকা পালন করতেন। এখন কেরিয়ার কাউন্সিলিং এই নতুন দুটো শব্দ মানুষের কাছে অত্যন্ত পরিচিত হচ্ছে, অর্থাৎ পেশাদারিত্ব এসছে পথপ্রদর্শকের। সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, অনেক কেরিয়ার কাউন্সিলর আছে যারা কেরিয়ার কাউন্সিলিং করে তারা তারা তাদের জীবিকা নির্বাহ করছেন। তারা প্রফেশনালি আপনাকে গাইড করে দেবেন যে আপনার কোন কেরিয়ার নিয়ে যাওয়া উচিত আপনাকে, এবং স্কিল বেসড ক্যারিয়ার হওয়া উচিত। আমরা অনেকেই পড়াশুনো করি, কিন্তু আমরা স্কিল বেসড পড়াশোনাটা খুব কম করি। স্কিল লেভেল যার যতটা উন্নত সে ততটা হাই লেভেলের চাকরি পায়। আপনার স্কিল যদি দক্ষতা যদি থাকে একটা সাবজেক্টের উপরে, তাহলে আপনার যা মার্কেটে ভ্যালু হবে এবং একটা সাধারণ জ্ঞানওয়ালা ছাত্রের মার্কেট ভ্যালু কিন্তু তার থেকে অনেকটাই কম হবে। সুতরাং স্কিল কতটা রয়েছে আপনার, আপনার ক্যারিয়ার প্রোগ্রেশন কী হওয়া উচিত, আপনার বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন কী হওয়া উচিত, এই সমস্ত বিষয়ে ক্যারিয়ার কাউন্সিলররা কিন্তু তারা প্রফেশনালি তারা জ্ঞান দান করেন। এবং বিভিন্ন ইনস্টিটিউট, এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সিও আছে, আপনারা অনলাইনে খোঁজ করতে পারেন, যেখান থেকে কিন্তু এই ক্যারিয়ার কাউন্সিলিংয়ের গাইডলাইন্সগুলো ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এরকমই আরও কিছু প্রশ্ন নিয়ে, ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে আরও আমরা কথা বলবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা বিশেষ অতিথি। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার বিশেষ প্রতিবেদন বিশেষ অতিথি। আজ আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার। দুর্লভবাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম। দুর্লভবাবু, আমরা এর আগে, বিরতির আগে আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার একটু ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে অনেকের মধ্যে এটা মিথ রয়েছে যে হোটেল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্টের মধ্যে হয়তো অনেক পার্থক্যই নেই, কিন্তু আদেও যে হোটেল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ইটসেলফ একটা সাবজেক্ট, সেই বিষয়টিকে আপনি কিভাবে বোঝাবেন? হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট একটা ডিপ্লোমা কোর্স। সেই হোটেল ম্যানেজমেন্ট বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানো হয়। ভারতবর্ষের অনেক ইনস্টিটিউটেই হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয় এবং চাকরির সুযোগ রয়েছে বিভিন্ন হোটেলে। আর ম্যানেজমেন্ট যেটা আমরা বলি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু একটা পিজি লেভেল কোর্স, যেটা আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করে সেখানে ভর্তি হতে হয়। এবং সর্বভারতে একটা পরীক্ষা হয়, কমন অ্যাডমিশন টেস্ট, ক্যাট অথবা ম্যাট, এর থ্রু দিয়ে, যেগুলো আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এই পরীক্ষাগুলো পরিচালনা করে, যার থ্রু দিয়ে কিন্তু ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়। এবং ম্যানেজমেন্ট পড়ার পরে চাকরির প্রচুর সুযোগ রয়েছে। আপনারা জানেন যে 1991-এর গ্লোবালাইজেশনের পরে প্রচুর এমএনসিস দে কেম টু ইন্ডিয়া, এবং লটস অফ পিপল আর গেটিং জব ইন এমএনসিস অ্যান্ড কর্পোরেট সেক্টর। এবং ম্যানেজমেন্ট করার পরে কিন্তু বিভিন্ন কর্পোরেট সেক্টর এবং আমাদের এমএনসিগুলোতে চাকরির প্রচুর সুযোগ রয়েছে। সেখানে আপনার হতে পারে, আপনার রিসার্চ অ্যানালিস্ট হতে পারে, কনসালটেন্ট হতে পারে, অ্যাকাউন্টেন্ট হতে পারে, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হতে পারেন, মার্কেটিং ম্যানেজার হতে পারেন, হিউম্যান রিসোর্স ম্যানেজার হতে পারেন, অনেক রকম চাকরির সুযোগ রয়েছে। তো ম্যানেজমেন্ট ইজ এ বিগ ফিল্ড অফ স্টাডি, এবং ম্যানেজমেন্ট সারা পৃথিবীতে সমাদৃত। এবং আপনারা জানেন যে ভারতবর্ষে 21খানা আইআইএম আছে, এবং প্রত্যেকটি আইআইএমই বিশ্বের যে কোনো ইনস্টিটিউটের সাথেই কিন্তু অ্যাটপার, এবং প্রচুর ছাত্রছাত্রী সেখান থেকে বেরিয়েছে এবং ভারতবর্ষের নাম তারা সারা পৃথিবীতে উজ্জ্বল করেছেন। আপনি বললেন রিসার্চ অ্যানালিস্ট, অর্থাৎ আমরা অনেকেই শুনতে পাই বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিটিক্স, এবং তার সঙ্গে সঙ্গে আপনি বললেন রিসার্চ অ্যানালিস্ট। এই তিনটের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, পার্থক্য তো আছেই। সব কিছুই লক্ষ্যটা একই দিকে, যে ডেটাটাকে অ্যানালাইসিস করতে হবে এবং কী টুল ব্যবহার করে আপনি ডেটাটা অ্যানালাইসিস করতে পারেন এবং একটা কনক্লুশনে আসতে পারেন, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার জন্য তো পাইথন কিংবা C++, জাভা, হ্যাঁ, এগুলো তো আপনি ছোট্ট একটা টুল বললেন, এগুলো সফটওয়্যার টুল যেগুলো ডেটা অ্যানালাইসিসে হেল্প করে, কাজে লাগবে। কিন্তু আসল হচ্ছে কি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড লজিক্যাল রিজনিং। আপনি আপনার ডেপথ নলেজ নিয়ে আপনি ক্রিটিক্যালি কতটা ভাবলেন, এবং সেটাকে আপনার একটা টুল দিয়ে, ধরুন SPSS, পাইথন বা C++ বা অন্যান্য সফটওয়্যার দিয়ে, হ্যাঁ, সেটাকে আপনি কত সফলভাবে সেই ডেটাগুলোকে আপনি নামালেন এবং একটা কনক্লুসিভ একটা কনক্লুশনে আসলেন, হ্যাঁ, সেটা কিন্তু একটা পুরো পদ্ধতির উপর নির্ভর করে। তিনটে অবশ্যই আলাদা আলাদা ডিফারেন্ট, কিন্তু তিনটেই লক্ষ্য এক, যে ডেটাটাকে কত ভালোভাবে আমি বুঝতে পারি এবং ডেটাটাকে আমি কত ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, যে আমি যে কনক্লুসিভ আমি যে একটা সিদ্ধান্তে পৌঁছাবো, সেই সিদ্ধান্তটা কতখানি কারেক্ট হতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটার সঙ্গে ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক?
হ্যাঁ, অফকোর্স ম্যানেজমেন্টের তো সাবজেক্টই রয়েছে অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স, রিসার্চ মেথোডোলজি, বিভিন্ন সাবজেক্ট রয়েছে, কোর্স রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে, যেগুলো ছাত্রদের পড়তে হয় এবং তাদের লজিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, এগুলো সব তাদের করতে হয়। এটার পরে কেরিয়ার সেটেলমেন্ট ঠিক কিরকম হতে পারে? দেখুন, যদি কনসালটেন্ট হিসেবে আপনি যান কোনো এমএনসিতে, তো আপনি ইউ উইল গেট হাইফাই জব, হাইফাই স্যালারি, আপনি প্যাকেজ পাবেন। সেখানে কনসালটেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরুন শেয়ার মার্কেট, আপনি শেয়ার মার্কেটের ডেটা যখন অ্যানালাইসিস করবেন, তখন শেয়ার মার্কেটের ডেটা তো খুব ভোলাটাইল ডেটা, Right. ফ্লাকচুয়েটিভ ডেটা। তো সেখানে আপনার ডেটা প্যাটার্ন রোজ এক থাকে না, কোনো সময় আপ হয়, কোনো সময় ডাউন হয়। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার বেস্ট ব্রেইনই আপনার লাগবে, প্রবলেম সলভিং, এবং সেটাকে কিভাবে হাউ টু অ্যানালাইজ উইথ দ্য ট্রেন্ড অফ দ্য মার্কেট, এই সমস্ত ক্ষেত্রে ভুল যাবে মার্কেট, সেই কখন ভুল যাবে, Right. রাইট। তো সেই জন্য কিন্তু আপনার যেই ছেলেটিকে সেই কোম্পানি নেবে, ছেলেটি বা মেয়েটিকে, তার কিন্তু তাকে প্রখর অ্যানালাইসিস, বুদ্ধি সম্পন্ন হতে হবে, ডেটা অ্যানালাইসিস তাকে ভালো করে জানতে হবে যে কিভাবে করতে হয়, হাউ টু ইউজ দ্য টুলস টু অ্যানালাইজ দ্য ডেটা। দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ সে জায়গায় সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তারা যেতে পারে। যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, ম্যানেজমেন্ট তো পড়তে পারে যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা ম্যানেজমেন্ট পড়তে পারে। বুঝতেই পারছেন যারা দেখছেন দর্শকরা, অনেকের মাথায় অনেক প্রশ্ন থাকতে পারে, সব প্রশ্নের কিন্তু সমাধান আজকের এই শোতে আপনারা পাচ্ছেন। আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করব অন্তিম লগ্নে এসে, তা হলো কমার্স ব্যাকগ্রাউন্ডের পরে ঠিক কী কী কেরিয়ার হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কমার্স নিয়ে অনেকেই পড়তে ভয়ও পায়। অনেকে ভাবেন অনেক অঙ্ক রয়েছে, যারা হয়তো ম্যাথস ভয় পান, তাদেরকেও হয়তো কমার্সে কিছু অঙ্ক করতে হয়, তাদের ক্ষেত্রে কি সাজেশন? কমার্স পড়ার পরে কস্টিং এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং ম্যানেজমেন্ট, এই তিনটেই পার্ট রয়েছে, যেটা কমার্সের ছেলেমেয়েরা ডাইরেক্ট তার একটা সুবিধা পায়। কারণ কমার্সের যা সিলেবাস প্যাটার্ন আমরা দেখি, সেখানে যে সাবজেক্টগুলো ছেলে বা মেয়েটি পড়ছে, সেখানে কিন্তু কস্টিং, যেটা সর্বভারতীয় পরীক্ষা হয়, এবং কস্টিংয়ের ইন্টার এবং তারপর ফাইনাল পরীক্ষা পাশ করতে হয়, এবং ভারতের অন্যতম কঠিন পরীক্ষা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। আর সেই অন্যতম কঠিন পরীক্ষা পাশ করা চারটিখানি কথা নয়। সেখানেও কিন্তু কমার্সের ছেলেমেয়েরা একটু হলেও সুবিধা পায়, কারণ তারা যে ওই লেভেলের যখন তারা হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন করছে, তারা পড়ছে সেই সাবজেক্টগুলো, কিছুটা একটা তাদের একটা কিন্তু ওরিয়েন্টেশন থাকে, একটা ধারণা হয়েই যায়, যেটা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্টিং এর ক্ষেত্রে গিয়ে পরে কাজে লাগে। আর ম্যানেজমেন্টের অনেক পেপারই আছে যেটা কমার্সের সাথে রিলেটেড। তো কমার্সের ছাত্রছাত্রীরা কিন্তু এই তিনটে ক্ষেত্রে প্রচুর সুবিধা পায়। আর এই তিনটে সেক্টর থেকে যারা বেরোয়, তারা তো বিভিন্ন অর্গানাইজেশনে সিএফও হয়, অ্যাকাউন্টেন্ট হয়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল পোস্টে থাকেন, এবং সরকারি জায়গায় অডিটর, প্রত্যেকটি সরকারি ক্ষেত্রেই অডিটের লোকজনের দরকার, এবং তারা কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়। প্রচুর সরকারি চাকরির পরীক্ষা আছে, যেখানে কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরা একটু হলেও সুবিধা পায়। একেবারে চাকরিমুখী পড়াশুনো এবং তার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি, এই দুটোকে আমি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। সেটা হলো, একদিকে যখন সবাই সায়েন্স, আর্টস, কমার্স এরকম ভাগাভাগি করে নিচ্ছে, বিভিন্ন স্ট্রিমে যাচ্ছে, সে সময় অনেকেই আছেন যারা হয়তো ভাবছেন যে প্রথম থেকে WBCS অফিসার হবেন, কিংবা হয়তো IAS কিংবা IPS অফিসার হবেন। তাদের জন্য যে আলাদা করে স্ট্রিমের দরকার হয় না, সেই বিষয় নিয়েও কিন্তু অনেকে দ্বন্দ্বে থাকেন। সেক্ষেত্রে কি বলবেন? প্রথমত বলি, সিভিল সার্ভিসে যেতে গেলে, শুধু সিভিল সার্ভিস নয়, যে কোনো জীবনের যে কোনো ফিল্ডে যেতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে ইন্টেন্স পড়াশুনো। 12 থেকে 14 ঘন্টা আপনাকে পড়তে হবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ আদার দেন পড়াশুনো। ইউ ক্যানট স্টে অনলাইন, ফেসবুক, টুইটার, এগুলো তো থাকলে হবে না। 12 থেকে 14 ঘন্টা ইন্টেন্স পড়তে হবে, এবং বইয়ের পাতা উল্টে পড়তে হবে, কারণ বইয়ের পাতা পড়লে পরেই সেটা মাথায় রেজিস্ট্রেশন হয়। মোবাইল দেখে যেটা পড়া হয়, সেটাতে কখনোই মাথায় রেজিস্ট্রেশন হয় না। সুতরাং 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সবচেয়ে বড় কথা, এক্সপার্ট যারা আছেন, অ্যাডভাইজার যারা আছেন, তাদের সাথে কথা বলতে হবে, কথা বলে এগোতে হবে। আচ্ছা স্যার, আপনি অনেকটা লাইফে অনেক কিছু সাকসেস পেয়েছেন, সেই সাকসেস থেকে একটি বিষয় শুধু জানার চেষ্টা করব, যে অনেকেই আছেন যারা হয়তো প্রফেশনাল, যারা হয়তো কোনো প্রাইভেট ফান্ডে কাজ করছে কিংবা কোনো পাবলিক ফান্ডে কাজ করছে, তাদের ইচ্ছে যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দেবে, কিন্তু তারা সেই সময়টা হয়তো পায় না, পেয়ে ওঠে না। তাদের ক্ষেত্রে কি অ্যাডভাইস করবেন? যেমন আপনি বললেন 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, তারা সেই সময়টা পাচ্ছে না, 8 থেকে 9 ঘন্টা হয়তো তাদের প্রাইভেট ফান্ডে কাজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কি সাজেশন? কোনো সাজেশন নেই, পড়াশোনার কোনো বিকল্প নেই। তাকে রাত জেগে পড়তে হবে, দরকার হলে পরের দিন অফিসে বই নিয়ে এসে পড়তে হবে, আর কোনো অল্টারনেটিভ নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সর্বশেষ প্রশ্ন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি সমস্ত যারা শ্রদ্ধেয় বাবা মা যারা আছেন, যাদের ছেলেমেয়েরা এবার হায়ার সেকেন্ডারি পাশ করবে, মাধ্যমিক পাশ করবে, তাদেরকে বলবো যে ছেলেমেয়েদের উপরে নিজের চিন্তাভাবনা চাপিয়ে দেবেন না। আপনারা আপনাদের ছেলেমেয়েদের উপরে ভরসা রাখুন। ওরা ওদের নিজেদের সাবজেক্ট, নিজেদের ভালো লাগা, নিজেদের ভালোবাসা ওরাই আপনাকে বলবে। আপনাকে শুধু বুঝে নিতে হবে। আপনি আপনার পরিচিত অন্যান্য ওর শিক্ষকদেরকে বা গৃহশিক্ষকদেরকে আলাদাভাবে বলে রাখুন যে ওর ভালো লাগার জায়গাটা কোনটা, সেটা ওনারা যেন খুঁজে বের করে আপনাদের বলেন, এবং আপনি সেই মতো করে আপনার ছেলে বা মেয়েটিকে বলবেন যে তুমি কি এই নিয়ে পড়তে চাও, তোমার জন্য সব দরজা খোলা আছে, তোমার জন্য পুরো দুনিয়া আছে, তোমার জন্য পুরো ভারতবর্ষের বিভিন্ন হায়ার লার্নিং ইনস্টিটিউটস থেকে শুরু করে সবাই রয়েছে। তুমি শুধু তোমার ভালো লাগা, ভালোবাসার সাবজেক্টকে ভালোবাসো এবং সেটাকে নিয়ে তুমি পরিশ্রম করে যাও। অনেক ধন্যবাদ দিলবাবু সময় দেওয়ার জন্য ট্রাইব টিভি বাংলায়। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করবো। আপনারা শুনতেই পেলেন স্যার কি বললেন। অনেকগুলো কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকে আমি কিছু বিষয় আপনাদের সামনে শেষ করব। তা হলো, কোনো সাবজেক্টই আদৌ ফেলে দেওয়ার মতো নয়। অর্থাৎ আপনি ইতিহাস পড়ুন, ভূগোল পড়ুন, বিজ্ঞানী পড়ুন আর কমার্সে পড়ুন, যাই পড়ুন না কেন, প্রত্যেকটি সাবজেক্টই আপনাদের জীবনমুখী লড়াইয়ের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে। এবং আপনি কোন পথে যাবেন সে পথ আপনাকেই বাছাই করতে হবে। কেউ কারো উপর চাপিয়ে দিয়ে সত্যিই সাকসেস পাওয়া যায় না। এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। আর এরকমই শো দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।